নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বীরভূমে ফের কেষ্ট কাজল কাজিয়া, নানুরে তৃণমূল কর্মীকে বাঁশপেটা, কঙ্কালীতলায় পাল্টা বোমাবাজি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠকে ডাক পেল না বাম বিজেপি, জবাব দিলেন দেব। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি, 2 দোষীকে 10 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের। মঙ্গলে বিধানসভায় মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা, উত্তপ্ত হতে পারে অধিবেশন। প্রাথমিকের নাম সুপারিশ করেছিলেন ভারতী, দিব্যেন্দু, মমতা বালারা, প্রকাশ্যে সিবিআই এর চাঞ্চল্যকর নথি। তৃণমূলকে ভাইরাস বলে আক্রমণ সুকান্তর। ঘুম ভাঙালো বড়সড় ভূমিকম্প, থরথরিয়ে কেঁপে উঠল দিল্লি সহ গোটা শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড। কড়া নজরদারি, আবাসের নয়া নির্দেশ রাজ্যের। এবারে আসছি বিস্তারিত খবরে। বীরভূমে ফের তুঙ্গে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের কাজিয়া। এলাকার রাশ কার হাতে থাকবে, এই নিয়েই প্রকাশ্যে তৃণমূলের 2 নেতার গোষ্ঠীর লড়াই। বাঁশ লাঠি দিয়ে অনুব্রত মণ্ডলের অনুগামীকে মারধরের অভিযোগ। অন্যদিকে কঙ্কালীতলায় কাজল শেখের অনুগামীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। নানুরের বনগ্রামের তৃণমূল কর্মী নয়ন শেখের অভিযোগ, তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এরপরই কিছু দুষ্কৃতী পুলিশ পরিচয় দিয়ে বাড়ির দরজা থেকে তাকে তুলে নিয়ে যায়। এরপর বাঁশ লাঠি দিয়ে তাকে ওই দুষ্কৃতীরা পেটায় বলে অভিযোগ। রাত 2টো নাগাদ গ্রামেরই একটি মাঠ থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই তৃণমূল কর্মী। অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়াতেই তার উপর হামলা বলে দাবি নয়ন শেখের। অন্যদিকে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আহ্বায়ক আলোক শেখের অভিযোগ, গতকাল রাতে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেই বোমাতে কেউ আহত না হলেও তীব্র আতঙ্ক ছড়ায়। কাজল শেখের ঘনিষ্ঠ আলেপ শেখের দাবি, বোমাবাজির সময়ে তিনি বাড়িতে ছিলেন না। বনডাঙ্গার তৃণমূলের দলীয় অফিসে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে দেখেন বোমাবাজি হয়েছে। ধোঁয়ায় ঘিরে গিয়েছে চারিদিক। আতঙ্কে মানুষ ছোটাছুটি করছে। কে বা কারা বোমাবাজির ঘটনা ঘটালো তা বলতে না পারলেও পুলিশি তদন্তের দাবি তুলেছেন আলেপ শেখ। প্রসঙ্গত, কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতেও একই কায়দায় বোমাবাজি হয়েছিল। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মামুন শেখের বোলপুরের বাড়িতে বোমাবাজি হয়। পুলিশ তদন্ত শুরু করে একজনকে আটকও করে। কিন্তু শনিবারের ঘটনায় ফের প্রকাশ্যে চলে এলো অনুব্রত ও কাজলের গোষ্ঠীর লড়াই। জেল থেকে ফেরার পর দাপট বেড়েছে অনুব্রতর। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কাজল শেখ। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু ওই টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তারই মধ্যে রবিবার ঘাটাল টাউন হলে বৈঠক করল ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটি। সেই বৈঠকে বিজেপি ও সিপিএম এর কাউকে না ডাকা নিয়ে চাপানোতর তৈরি হয়েছে। ঘাটাল টাউন হলে এদিনের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সাংসদ দেব, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, সেচ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন, জেলা শাসক খুরশেদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মন্ত্রী শিউলি সাহা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন এই প্রকল্পের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট ব্লক ও শহর সাব কমিটির সদস্যরা। এই প্রথম সমস্ত সাব কমিটি ও জেলা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হলো। বৈঠকে দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে কোন পথে এগোনো হবে তা নিয়ে এদিন আলোচনা হয়েছে। এবার মানুষের কাছে পৌঁছবে কমিটিগুলি। 24 লোকসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা উল্লেখ করে তৃণমূল সাংসদ বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে আমি ভোটে দাঁড়াতে চাইছিলাম না, তারপরও ভোটে দাঁড়িয়েছি শুধু একটা শর্তে, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে হবে। মুখ্যমন্ত্রী আমায় কথা দিয়েছেন। আরামবাগ থেকে তিনি নিজে ঘোষণা করেছিলেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। লোকসভা নির্বাচনের 1 বছর পূর্ণ হওয়ার আগে রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করেছেন। আমি জানি 1,500 কোটি টাকা লাগবে এই প্রকল্পে। মুখ্যমন্ত্রী বলেছেন বছর 2-এর মধ্যে কাজ শেষ করতে। এবার সবাই বুঝতে পারছেন আমি কেন ভোটে দাঁড়াতে রাজি হয়েছিলাম। এদিনের বৈঠকে বাম ও বিজেপি ডাক পায়নি। এই নিয়ে সিপিএম এর বক্তব্য, তারা কাগজে এই বৈঠকের কথা জানাতে পেরেছে। তবে 500 কোটি টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব নয় বলে তাদের বক্তব্য। একই সঙ্গে তাদের অভিযোগ, 26-এর ভোট বৈতরণী পেরোতে এই ঘোষণা করা হয়েছে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটেরও একই অভিযোগ। এদিনের বৈঠকে তিনিও ডাক পাননি। বিজেপির এই বিধায়ক বলেন, বিধানসভায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমি অনেকবার বলেছি। অবশেষে এখন
500 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা হলো, কিন্তু এই দিয়ে খাল কাটা যাবে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। তার অভিযোগ 26-এর ভোটের জন্যই এই ঘোষণা হয়েছে। বিরোধীদের বৈঠকে না ডাকা নিয়ে সাংসদদের বলেন তার আগে বিশ্বাস করুক যে মাস্টার প্ল্যান রূপায়ণ করতে পারে রাজ্য সরকার, তারপর সবাইকে ডাকা হবে। ঘাটালের বিজেপি বিধায়ক যদি আজকে বলেন যে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন, তাহলেই কালকে তাকেই ডাকবো। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় 2 দোষীকে 10 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ কলকাতার নগর দায়রা আদালত। একই সঙ্গে তাদের 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত আরো 6 মাস সাজা হবে বলেই আদালত সূত্রে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত 2021 সালের 8ই সেপ্টেম্বর। ওই দিন ব্যারাকপুরের তৎকালীন সাংসদ অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের গেটে বোমাবাজির ঘটনা ঘটে, যার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল জগদ্দল। তদন্তে নেমে এক কিশোর সহ আরিফ আখতার নামে এক যুবককে গ্রেফতার করেছিল জগদ্দল থানার পুলিশ। পরবর্তীতে এনআইএ তদন্তভার পেলে গ্রেফতার হয় রাহুল পাশি নামে আরেক যুবক। ওই বছরের ডিসেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। প্রায় 3.5 বছর এই মামলা চলার পর শনিবার দোষীদের সাজা ঘোষণা করেন বিচারক। এনআইএ তদন্তে সন্তোষ প্রকাশ করে রবিবার অর্জুন সিং বলেন, তৃণমূল কাউন্সিলরের ছেলের দলবল সাংসদ থাকাকালীন বোমাবাজির ঘটনা ঘটিয়েছিল। কয়েক মাস আগে সে আবার একই ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে ফের এআইএ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। সোমবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা। দুদিন ব্যাপী আলোচনার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই দিন বিধানসভার অধিবেশন উত্তপ্ত হতে পারে। গত সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছিল। এরপর বাজেট পেশ হলেও বিধানসভার কার্যক্রম 4 দিনের জন্য মুলতবি ছিল। তবে সোমবার থেকে ফের শুরু হচ্ছে অধিবেশন, যেখানে প্রথম দুদিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনা চলবে এবং এরপর বুধ ও বৃহস্পতিবার রাজ্য বাজেট নিয়ে বিশদে আলোচনা হবে। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন বলে তৃণমূল পরিষদীয় দল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরকে জানিয়েছে। মুখ্যমন্ত্রী যাতে দীর্ঘ সময় ধরে বক্তৃতা করতে পারেন, সেজন্য 50 মিনিট সময় বরাদ্দ করার আবেদন করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই বক্তৃতায় মুখ্যমন্ত্রীদের বিরোধীদের বিরুদ্ধে কড়া আক্রমণ শানাতে পারেন এবং সরকারের সাফল্য তুলে ধরতে পারেন। অপরদিকে বিজেপিও এই দিনেই বিরোধী দলনেতার বক্তৃতার জন্য প্রস্তুত নিচ্ছে। বিধানসভা সূত্রের খবর, বিজেপি পরিষদীয় দলও তাদের বক্তাদের তালিকা সাজাচ্ছে, যাতে শুভেন্দু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যপালের ভাষণকে হাতিয়ার করে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। বিজেপির দাবি, বর্তমান রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ এবং রাজ্যপালের ভাষণেও বাস্তব পরিস্থিতি প্রতিফলিত হয়নি। ফলে শুভেন্দুর বক্তৃতায় তীব্র সমালোচনা থাকতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। রাজ্যের বাজেট অধিবেশনের প্রেক্ষাপটে এই বিতর্ক বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সাধারণত রাজ্যপালের ভাষণের উপর আলোচনা মানেই সরকারের সাফল্যের প্রশংসা ও বিরোধীদের সমালোচনার সুযোগ। তবে এবার পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হতে পারে, কারণ সম্প্রতি রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে শাসক বিরোধী তরজা চরমে উঠেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর্থিক অবস্থা, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং দুর্নীতির অভিযোগের মতো বিষয়গুলি আলোচনার কেন্দ্রে থাকতে পারে। রাজনীতির কারবারিদের মতে মঙ্গলবার বিধানসভায় রাজনৈতিক দ্বৈরথের একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। মমতা এবং শুভেন্দু দুজনেই অত্যন্ত অভিজ্ঞ ও শক্তিশালী বক্তা, তাই তাদের ভাষণ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। 2014 সালে প্রাথমিক নিয়োগে চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন তৎকালীন তৃণমূল তথা বর্তমান বিজেপি নেতা নেত্রীরা। নাম রয়েছে শাসক দলের নেতা নেত্রীদেরও। বিকাশ ভবন অভিযান চালিয়ে সিবিআই যে নথি উদ্ধার করেছিল, সেই নথিতেই রয়েছে নেতা নেত্রীদের নাম পরিচয়। এমনকি নাম রয়েছে সুপারিশ করা চাকরি প্রার্থীদেরও। 2014 সালের প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। 2022 সাল থেকে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বছর জুন মাসে এই মামলার তদন্তের স্বার্থে বিকাশ ভবনের ওয়্যার হাউসে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সব মিলিয়ে 324 জনের নাম সুপারিশ করা হয়েছিল। সিবিআই সূত্রে খবর, যার মধ্যে 134 জন চাকরিও পেয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্যসভায় তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, এসবের কিছুই জানি না, পুরোটাই চক্রান্ত, অন্যায়ের সঙ্গে যুক্ত নই। অন্যদিকে বিজেপি নেত্রী ভারতী ঘোষের দাবি, হাসপাতালে রোগী ভর্তি করতে গেলেও সুপারিশ করা হয়। এটা কি অন্যায়? দেখতে হবে টাকা নিয়েছি কি না। সিবিআই যদি প্রমাণ করতে পারে 1 পয়সা নিয়েছি, তাহলে যা বলবে মেনে নেব। রাজ্যের শাসক দলকে ভাইরাস বলে উল্লেখ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
গত 12 জানুয়ারি শান্তিপুর পঞ্চায়েত সমিতির দফতরে তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। তৃণমূলের গুন্ডারা পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতির ঘরে ঢুকে তাণ্ডব চালায়। চেয়ার টেবিল ভাঙা হয়, তারা নেমপ্লেটও ভেঙে দেয়। এর পাশাপাশি জাতীয় পতাকা মাটিতে ফেলে তাকে মারিয়ে যাওয়ার অভিযোগও ওঠে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সুকান্ত মজুমদার শান্তিপুরে মিছিল করেন। সুকান্ত বাবু গত 12 জানুয়ারি শান্তিপুর পঞ্চায়েত সমিতির দফতরে তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। তৃণমূলের গুন্ডারা পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতির ঘরে ঢুকে তাণ্ডব চালায়, চেয়ার টেবিল ভাঙা হয়, তারা নেমপ্লেটও ভেঙে দেয়। এর পাশাপাশি জাতীয় পতাকা মাটিতে ফেলে তাকে মারিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সুকান্ত মজুমদার শান্তিপুরে মিছিল করেন। বড় ভূমিকম্প, থরথরিয়ে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সোমবার ভোর 5:30 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। কম্পন টের পাওয়া যায় দিল্লি সংলগ্ন এলাকাগুলি সহ উত্তর ভারতে। জানা গিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.0। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী আজ ভোর 5:35 নাগাদ 4 মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল দিল্লির কাছেই ছিল। ভূপৃষ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। জানা গিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়, তবে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভোরবেলাতেই বহু মানুষ ভয়ে আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন। এখনো পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ভূমিকম্পে কেঁপেছে দিল্লি। সিসমিক জোন 4-এ অবস্থিত হওয়ায় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা থাকে দিল্লিতে। আজকের ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল। এর আগে গত 23 জানুয়ারি দিল্লি এনসিআরে ভূমিকম্প অনুভূত হয়েছিল। চীনের শিনজিয়াংয়ে 7.2 মাত্রার ভূমিকম্পের কারণে দিল্লিতেও কম্পন অনুভূত হয়। তার আগে 11 জানুয়ারিও আফগানিস্তানে 6.1 মাত্রার ভূমিকম্পের কারণে দিল্লিতেও ভূমিকম্প হয়েছিল। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির আরও 3 বিধায়ককে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো। বিধানসভার অধিবেশন থেকে তাদের 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু ছাড়া বাকি 3 বিধায়ক হলেন অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক। এই নিয়ে গত 3.5 বছরে 4 বার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজো করা নিয়ে বাংলায় যে পরিবেশ পরিস্থিতি হয়েছিল তা নিয়ে সোমবার বিধানসভার অধিবেশনে মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি। মুলতবি প্রস্তাব পড়তে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুলতবি প্রস্তাব পড়েন অগ্নিমিত্রা পাল। মুলতবি প্রস্তাবের উপর আলোচনা চায় বিজেপি, কিন্তু অধ্যক্ষ জানিয়ে দেন এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে না। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। অধ্যক্ষের সিদ্ধান্ত নিয়ে বিধানসভার বাইরে শুভেন্দু বলেন, হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে আমায় 1 মাস বাইরে রাখা হয়েছে, আমি গর্বিত। দেখবেন আগামীকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য লাইভ স্ট্রিমিং করা হবে। আমিও বিধানসভার বাইরে বক্তব্য রাখব। বিভিন্ন মাধ্যমে তার বক্তব্য সরাসরি দেখা যাবে বলে জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রী যেদিন যেদিন বিধানসভায় আসবেন, বিজেপি বিধায়করা সেদিন অধিবেশন বয়কট করবেন বলে জানান তিনি। কেন্দ্র বঞ্চিত রাখায় নিজের কোষাগার থেকেই বাংলার বাড়ি করে দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। এবার দ্বিতীয় কিস্তির পালা। আগামী জুন মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে বাজেট প্রস্তাবে জানিয়েছে রাজ্য। এই অবস্থায় প্রথম কিস্তির টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপভোক্তাদের যাতে সব রকম সহযোগিতা করা হয়, সেই লক্ষ্যে জেলা প্রশাসনগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, উপভোক্তাদের মধ্যে অধিকাংশই প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ শুরু করে দিয়েছে। তবে কিছু ক্ষেত্রে সমস্যার কারণে অনেকে কাজ শুরু করতে পারেননি। যাতে তাদের কাছে পৌঁছে সমস্যা সমাধান করা হয়, সেই নিয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক জেলার আবাসে বাড়ি তৈরির অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেওয়া হয়। প্রথম পর্যায়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া যাবে না। সেক্ষেত্রে যাতে সব কাজ দ্রুত এবং ঠিকঠাক হয়, তাই এলাকায় ঘুরে বেশি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তালিকায় আবাস যোজনাও। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য নিয়েই বাংলার 28 লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে। গত বছর লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি রেখে ইতিমধ্যেই প্রায় 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা পাঠিয়েছে রাজ্য। বাকি টাকাও কিস্তিতে পাঠানো হবে।